রাজশাহীতে কি হয়েছে, 3 জন অধ্যাপক 3-4 দিনের মতো বিচ্ছিন্ন ছিল। ফলে আপনি দেখছেন দে আর ইন দ্য ডেমোক্রেটিক পলিটিক্স একটা ফেস, আর একটা ফেসে তাদের একটা ক্যাডার কিন্তু তৈরি হয়ে আছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটি কিন্তু আমাদের বুঝতে, আমাদের অনেকে এটা নিয়ে মানে এটা বিভ্রান্ত হয়। এবং কেন জামাতকে একটা নিয়ম, জেএমবি, তালেবান, ওই হিজবুত তাহরির ঘুরে ফিরে সব কিন্তু একই সংগঠনেরই শাখা প্রশাখা। যেমন আমি একবার ওই যে জামাত যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি ঘটতে পারে, এই হেডিং এ আমি একটা লেখা লিখলাম। মানে মানে ইতিহাস সৃষ্টির মতো ঘটনা, সেটা 5000-এর মতো শেয়ার হয়েছে, যেটা নর্মালি কোনো কলাম মানে 400-500-র বেশি তো শেয়ার হওয়ার কথা না, সেটা 5000-এর বেশি শেয়ারই হয়েছে সব জামাতের লোকজন। যে আর ওরা কি করতে পারে এইটাই সব জায়গায়। ভারতের আভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির কারণে কি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান সেটি কি আরো বেশি উৎসাহিত হচ্ছে কিনা? তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে একটি রাজনীতি, তারা তো উপলব্ধি করতে পেরেছে যে আসলে তাদের প্রশ্রয় পাচ্ছে এবং তারা পুলিশ অ্যাকশনে যাচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারও বিষয়টি দৃষ্টিতে নিয়েছে, যে কারণেই বাংলাদেশেও মানে গোয়েন্দা পাঠিয়েছে, তারা এটাকে খোঁজখবর নিচ্ছে আসলে কারা যেতে পারে ওখানে, যেহেতু যারা ধরা পড়েছে এবং তারা জঙ্গি এটা প্রমাণিত, যে ওখানে যারা, তার সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের এক ধরনের সংশ্লিষ্টতা, এক ধরনের না আছে। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, গত প্রায় বছর 10 ধরে যখন ধীরে ধীরে বাম দুর্গে পতনের শোনা যাচ্ছে, তখন থেকেই পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন একটা মেজরিটি ভোট কিন্তু মুসলিম ভোট, সেখানকার দৃষ্টিতে সেটা মাইনরিটি ভোট 27-এর উপরে, এই ভোটটির উপরে বিশেষভাবে নজর দিলেন তৃণমূল নেত্রী মমতা, এবং তাদের ভোটের জন্য তিনি এমন এমন কাণ্ড শুরু করলেন। আপনি সারা কলকাতায় দেখবেন তিনি মাথায় হিজাব পরে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এরকম ছবি দিয়ে ভরিয়ে ফেলেছে। তিনি নিজে গিয়ে নামাজ পড়াচ্ছেন। গত রোজার ঈদের আগের ঈদে তিনি রেড রোডে, যেখানে মূল জামাতটি হয়, নিজে উপস্থিত থেকে তাদেরকে নামাজ পড়াচ্ছেন। এই যে ধর্ম নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা তৈরি হলো, এমন এমন লোককে তিনি নমিনেশন দিলেন। যেমন আহমেদ হাসান ইমরান, তিনি একটি ভারতের নিষিদ্ধ সংগঠন, এই মুহূর্তে সিমির তিনি সভাপতি ছিলেন দীর্ঘদিন। এখন এই ধরনের লোকজনকে যখন নমিনেশন দিলেন, এবং এগুলো নিয়ে ভারতের পত্রপত্রিকায় তীব্র সমালোচনা হয়েছে যে তিনি কি করতে সংখ্যালঘুদের ভোট টানার জন্য এমন এমন ঘটনা করা শুরু করলেন। ইভেন এই যে যাদের ধরা পড়লো, একটা বিরতি নিয়ে তারপরে এই বিষয়টা আবার ফেরত আসছে, যাচ্ছে একটি বিরতিতে, ফিরে এসে আবারও আলোচনা করবো অতিথিদের সাথে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। দাদা, আমরা কথা বলছিলাম বাংলাদেশের জঙ্গিদের যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ডিনামিক্সের কারণে সেখানে জঙ্গিবাদ যদি প্রশ্রয় পায়, এবং এটির আলটিমেটলি ভিকটিম যদি বাংলাদেশ হয়, যেমন ধরুন বর্ধমানের খাগড়াগড়ের যে ঘটনা, সেটি বলা হচ্ছে যে সেই বোমাগুলো তৈরি হচ্ছিল বাংলাদেশে আনার জন্য। এখন বাংলাদেশের ভিতরে আপনি একটা জঙ্গিবাদ বিরোধী বিরাট ড্রাইভ দিলেন, তারা প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় পেল, তাহলে তো আপনার ড্রাইভটি নিষ্ফল হয়ে যাচ্ছে। এবং আমরা যেমন এমন তথ্য পাচ্ছি, আমি জানি না, এখন তো বাংলাদেশের প্রতিনিধি দল গেছে সেখানে, তারা নিশ্চয়ই তদন্ত করে দেখছে সত্যিকার অর্থে কী ঘটনা ঘটেছে। এটি কখনোই জয়েন্ট এফোর্ট না হলে বা একটা রিজিওনাল এফোর্ট না হলে কখনোই এই জঙ্গিবাদকে আপনি মোকাবেলা করতে পারবেন না। এক দেশ থেকে পালিয়ে যদি আরেক দেশে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনি কিভাবে এটিকে দমন করবেন? আফগানিস্তান থেকে প্রশিক্ষিত ইয়ারা বাংলাদেশে কথা বলা হয় যে সে পাকিস্তানে পালিয়ে আছে, তাকে ফেরত আনার কোনো প্রক্রিয়া নেই। সেই ক্ষেত্রে এই যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হচ্ছে, ইভেন আমি মনে করি বাংলাদেশের অনেক সন্ত্রাসী ভারতে লুকিয়ে আছে, আবার ভারতের অনেক লোকজন এখানে লুকিয়ে আছে, কোথায় আছে, এগুলো একটা কমন। বাংলাদেশ তো ধরেন সর্বোচ্চ দিয়েছে ভারতকে, ধরে ধরে তুলে দিয়েছে বাংলাদেশ। তাদের যে বিচ্ছিন্নতাবাদী সমস্যা ছিল, সেটা আজকে এতখানি নিশ্চিন্ত ভারত শুধুমাত্র বাংলাদেশের সহযোগিতার কারণে। এবং যে কোনো আঞ্চলিক কেন্দ্র টানাপোড়েনের কারণে আঞ্চলিক যারা ক্ষমতায় আছে তারা এই সমস্ত জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে, এবং তার আলটিমেটলি ভিকটিম হবে আরেকটি প্রতিবেশী দেশ। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমি জানি না, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তো আসলে ভারতের কেন্দ্রীয় সরকার যেটি বলবে সেটাই সর্বোচ্চ হওয়ার কথা, সেটাই। কিন্তু আপনার এখানে আমার মনে আছে আজ থেকে কয়েক মাস আগে সমকালের নয়াদিল্লির প্রতিনিধি এসেছিলেন, আমিও ছিলাম এই টক শোতে, এই প্ল্যাটফর্মে। সেখানে তিনি বলছেন যে ফেডারেল কাঠামোর যে সরকার, তাতে এক ধরনের ব্যালেন্স তৈরি করতে হয়, রাজ্য বনাম কেন্দ্র। এটিতে খুবই একটা জটিল বিষয় কিন্তু এটা। যে কারণে আপনি যে একটু আগে বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর
শেষ মুহূর্তে কিন্তু হলো না সেটি, শুধুমাত্র একটি রাজ্যের বিরোধিতার কারণে। এবং এই রাজ্যের বিরোধিতার কারণে আরো অনেকগুলো আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা উদ্যোগ আটকে আছে। এখন ভারতের পক্ষে বলার কোনো মুখই নেই। বাংলাদেশ এতখানি দিয়েছে ভারতকে, কিন্তু ভারত দুটি চুক্তি করতেই পারছে না, একটি সীমান্ত চুক্তি, একটা তিস্তা চুক্তি, এবং অনেক দিন ধরে আটকে আছে। এখন এগুলো সমাধান না হলে ভারত বাংলাদেশ সম্পর্ক আর এগুতেও পারছে না, এক ধরনের একটা স্ট্যাগন্যান্ট সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এটি কি কারণে? শুধুমাত্র রাজ্যের আপত্তির কারণে। 40 বছর ধরে তো একই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখছি যে সীমান্তে চোরা কারবারি যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে চোরা কারবারি প্রায় নিহত হচ্ছেন বিএসএফ এর গুলিতে, এবং তারা বলছে যে বিভিন্ন কিছু চোরা কারবারি করে তারা ভারতে নিয়ে যাচ্ছিল, এই জন্য বিএসএফ বাধ্য হয়ে গুলি করছে। কিন্তু আমরা কখনো কিন্তু এই জঙ্গি তৎপরতাগুলোর বিরুদ্ধে ভারতের অ্যাকশন দেখিনি বর্ধমানের আগ পর্যন্ত। না, এটা মানে ভারতের দিক থেকে একদম যে সহযোগিতা করে না তা না, তবে বাংলাদেশ যেই আন্তরিকতা নিয়ে যেই মানে ভারতের একটা জাতীয় নিরাপত্তার ইস্যুটাকে সামনে নিয়ে বাংলাদেশ যেই ইয়াটা দেখাচ্ছে, সেইটার বিপরীতে ভারতের সহযোগিতার কিছু অভাব আছে, মানে আন্তরিকতার কিছু অভাব আছে বলে মনে করি। তো এখানে অবশ্যই এই আজকে যেটা শ্যামলদা বলতেছিলেন যে ওখানে যদি বোমা তৈরি হয় বাংলাদেশে ইউজের জন্য, ওখানে যদি পরিকল্পনা হয় শেখ হাসিনা খালেদা জিয়াকে হত্যার জন্য, তাহলে আবার এখানে ড্রাইভ দিল, ওখানে প্রশ্রয় পাইলে কিন্তু এই ড্রাইভও কোনো কাজে আসবে না। এখন এত বড় সীমান্ত, বাংলাদেশ ভারত সীমান্ত ম্যাক্সিমামই হলো এই দুই দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের। এখন এই সীমান্ত তো অনেক জায়গা আছে অরক্ষিত, যেখানে আপনার কোনো সুযোগই নাই সেখানে পাহারা পর্যন্ত দিবে, টহল দিবে এই লেভেলের। এবং অনেক সিদ্ধান্ত হয়েছে যে দুই সীমান্তরক্ষীরা যৌথ টহল দিবে, সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, অনেক জায়গায় সম্ভব হয় না। এখন কি দুই দেশের সহযোগিতা, আবারও সেই একই প্রশ্ন আসতেছে যে বাংলাদেশ তো অনেক দিয়েছে ভারতকে, যেটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আমি অনেকবার শুনেছি যে সেখানকার মিডিয়া, সেখানকার সিভিল সোসাইটি, সেখানকার ব্যুরোক্রেট সবাই বলছে যে বাংলাদেশ তো অনেক দিয়েছে, কারণ হয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য তাদের দমাতে তাদের কোটি কোটি টাকা বছরে বাজেট হাতছাড়া হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। সেই অবস্থা থেকে এখন তো তারা নিশ্চিন্ত যে ওখানে আর কোনো টেনশন নাই, ওখানে তাদের বিরাট বাজেট দিতে হয় না যে ওদের দমনের জন্য। তাহলে বাংলাদেশের সামান্য কিছু চাওয়া, সেটা দিতে অসুবিধা কি? আপনার তিস্তা এক মমতাকে বোঝানো যাবে না। বন্দি বিনিময় চুক্তি হলো বেশ 2 বছরই তো হয়ে গেল মনে হয় বন্দি বিনিময় চুক্তি হওয়ার, কিন্তু বন্দি বিনিময় চুক্তি হওয়ার পরেও কিন্তু হাতে গোনা কয়েকজন, তাও খুব বেশি যে মানে নাম উল্লেখ করার মতো সন্ত্রাসী, তারা ছাড়া কিন্তু আর বাকি কেউই বিনিময় হয়নি। সেই ক্ষেত্রে চুক্তি হয়ে আসলে লাভ না, চুক্তি হলেও কোনো লাভ নাই। আপনি আমাদের সীমান্ত চুক্তি তো 74 সালে বাংলাদেশ রেটিফাই করছে, তো ভারত তো এখনো রেটিফাই করে না। ফলে এই যে ছিটমহল সমস্যা বলি, অপদখলীয় জমি সমস্যা বলি, এটা তো সম্ভব হচ্ছে না। আবার আপনি তিস্তা ইন্ডিয়া মমতা আপত্তি জানিয়ে বসে আছে, আর এটা হলোই না বা হচ্ছে না। এখন নতুন সরকার আসছে ভারতে, বিজেপি সরকার, তারা মানে একক সংখ্যাগরিষ্ঠ, তারা যে মানে এখন সংসদে এটা অনুমোদন করলেই কিন্তু একটা জিনিস অন্তত ফয়সালা হয়, সীমান্ত সমস্যা। মজার বিষয় হচ্ছে বিজেপি যখন ক্ষমতায় ছিল না তখন তারাই কিন্তু প্রধান বিরোধিতাকারী ছিল, কিন্তু এখন তারা দেখতেছে যে আসলে ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়। বিজেপি সরকার, আপনি বাজপেয়ীর সময় অনেক সময় আমরা দেখছি, তার আগে যখন রায়ট হয়েছে বলছে যে এরা আসলে তো শেষ করে দিবে, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা মনে হয়েছে যে একটা ধর্মনিরপেক্ষ দল, এরকম মনে হয়েছে। আবার ক্ষমতায় আসছে, আপনি দেখেন যে তাকে বলা হয়তো আরএসএস এর প্রতিনিধি, মানে ওই পুরা এক্সট্রিমিস্ট গ্রুপ যেটা, হ্যাঁ। তো তারাও, উনিও ক্ষমতায় আসছে, যে যাকে বলা হয়তো সে ম্যাক্সিমাম সময় ইয়াতে গিয়া পড়ে থাকতো, ওই যে আশ্রমে গিয়া পড়ে থাকতো। তো উনি তো রাষ্ট্র ক্ষমতায় এসে দেখলো যে বাস্তবতা ভিন্ন। ইন্ডিয়া আসলে সব ধর্মের প্রতি সমান দৃষ্টি দেয় এবং একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজের ওই ইয়াটাকে ধরে রাখতে হয়, এই অবস্থানটাকে। তাদের কাছে যদি একটু আসে, আমরা এটাকে কি পজিটিভ ভাবেই তো দেখতে পারি যে বাংলাদেশ আর ভারত এতদিন ধরে, যদিও আমরা এই তথ্যগুলো আদান প্রদান করছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত বর্ধমানের ঘটনার কারণেই হোক আর যে ঘটনার কারণেই হোক এই বিষয়টি সামনে এসেছে এবং তথ্যগুলো একেবারে আদান হচ্ছিল না তা না। আমরাই জানি যে ইন্টেলিজেন্স লেভেলে তথ্য আদান প্রদান হচ্ছিল, এবং ইন্টেলিজেন্স লেভেলে তথ্য আদান প্রদান যে হচ্ছিল তার বহু প্রমাণ আছে। ভারতের গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের কোন জায়গায় ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আছে সেই জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে
তামামিল বর্ডার নিয়ে তুলে দিয়েছে, এরকম ঘটনা অন্তত আমাদের গণমাধ্যমের জানা আছে। আবার বাংলাদেশের অনেক ইন্টেলিজেন্স ইনফরমেশন দুই দেশের মধ্যে শেয়ার হয়েছে, এটা বহু নজির আছে। অন্তত ডিপ্লোম্যাটিক লেভেলে বা যারা সাংবাদিক তারা এই বিষয়গুলো জানেন। অফিসিয়ালি হচ্ছে এখন, যেটা হচ্ছে এখন এটা অফিসিয়াল ঘোষণা এবং দিয়ে। এটা ভালো ঘোষণা লক্ষণ, দিয়ে। এটা ভালো লক্ষণ। এবং আমি বলি এটা ভালো, কারণ আমি একটা জিনিস আমি বলি যে জিনিসটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, এই সাক শীর্ষ বৈঠকে, আগের শীর্ষ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একটি প্রস্তাব দিয়েছিলেন যে সন্ত্রাসবাদ দমনের জন্য আঞ্চলিক টাস্কফোর্স করার। এটা হয়তো আমরা পারলাম না শেষ পর্যন্ত আঞ্চলিক, বাট দ্বিপক্ষীয় একটা টাস্কফোর্সের মতোই হচ্ছে। যেমন বাংলাদেশের একটা কমিটি হয়েছে 8 সদস্য না 7 সদস্যের, ভারতকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো দিস ইজ জয়েন্ট টাস্কফোর্স। সেই জয়েন্ট টাস্কফোর্স হলো, কিন্তু আঞ্চলিক টাস্কফোর্স আর হলো না, যেটা আঞ্চলিক হলে ভালো হতো। আমি এই কারণেই বলছি, বাংলাদেশের অনেক অপরাধী, বাংলাদেশের অনেক যুদ্ধ অপরাধী, এমনকি আমরা শুনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে নেপালে গেছে, নেপাল থেকে তারা পাকিস্তান গেছে। এখন এখানে যদি নেপালের একটা সহযোগিতা পাওয়া হতো, তাহলে কিন্তু আপনি রিজিওনালি পুরো বিষয়টাকে মোকাবেলা করতে পারতেন। তাহলে সরকারদের মধ্যে যে সহযোগিতা তার চেয়ে বেশি আমরা দেখছি যে জঙ্গিদের নিজেদের মধ্যে নেটওয়ার্কটা অনেক ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। আজকে যে আফগানিস্তানে বাংলাদেশের বহু লোক যুদ্ধ করতে গেছে, এই যে তালেবান ফ্রন্টে, এখানে খুব সহজেই চলে গেছে, সেটা তো সহজে চলে গেছে, কি ভারতের মধ্যে দিয়ে গেছে। আবার অনেকে এখান থেকে পাকিস্তানের মাদ্রাসাগুলিতে পড়তে যাইতো, পড়তে যেত। তারা ওখান থেকে চলে গেছে তালেবান। একটি ছোট মানে বিরতি নিয়ে আবার আমরা আসছি আলোচনায়। অতিথিদের সাথে আরো কথা হবে, ফিরছি একটি বিরতির পর।